পশ্চিমবঙ্গের রূপকার বিধানচন্দ্র রায়কে আমরা সবাই চিনি। একদিকে তিনি যেমন ছিলেন একজন সফল মানবদরদী মুখ্যমন্ত্রী, অন্যদিকে তিনি ছিলেন একজন ধন্বন্তরী চিকিৎসক। তার চিকিৎসার সুনাম দেশ বিদেশে ছড়িয়ে পড়েছিল। তিনি যেসব মানুষের চিকিৎসা করেছেন সেই লিস্টটা অনেক বড়। সেই লিস্টে যেমন আছেন গান্ধীজি, রবীন্দ্রনাথ, তেমনি আছেন জওহরলাল নেহেরু, মতিলাল নেহেরু ইত্যাদি খ্যাতনামা মানুষজন। কিন্তু এসবের পাশাপাশি তার রসবোধও ছিল তীব্র। আজ সেই ডক্টর বিধানচন্দ্র রায়ের জীবনের এইসব নানান দিকের নানান ঘটনা নিয়ে আলোচনা করব। ডক্টর বিধানচন্দ্র রায়ের কথার মধ্যে বেশ রসবোধের ছোঁয়া পাওয়া যেত সব সময়। এই বিষয়ে একটি ঘটনা বলি। একদিন চেম্বারে মজার ছলে একজন রোগীকে বিধানবাবু বলেন, অসুখ হলে দেরি না করে ডাক্তার দেখাবেন, কারণ ডাক্তারকেও তো বাঁচতে হবে। ডাক্তাররা যে ওষুধ লিখে দেবেন তা অবশ্যই কিনবেন, কারণ দোকানদারদেরও তো বাঁচতে হবে। আবার ওষুধ নিয়ে বাড়িতে গিয়ে অবশ্যই তা ফেলে দেবেন, কারণ আপনাদেরও তো বাঁচতে হবে। এই শুনে চেম্বারের সমস্ত রোগী হেসে উঠল। বিধানচন্দ্র রায় মনে করতেন যে হাসি হলো সমস্ত রোগের মোক্ষম দাওয়াই, কারণ এটি শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে দেয়। তার এই রসিকতা অনেক সময় অনেক সাংবাদিককেও অস্বস্তিতে ফেলে দিয়েছে। একবার এক সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেন, আমাদেরকে আপনি এড়িয়ে চলেন কেন? তখন ডক্টর রায় বলেন, আমি যে আপনাদের ভীষণ ভয় করি, আপনারা খানিকটা খোলা তরোয়ালের মতো। সাংবাদিক বললেন, কেন? আমাদের ভয় করার কি আছে? যা সত্যি আপনি সেটাকেই সত্যি বলবেন, আর যা মিথ্যে আপনি তাকে মিথ্যে বলবেন, তাহলে তো হয়ে যায়। তখন ডক্টর রয় হেসে বলেন, ব্যাপারটা মোটেই অত সহজ নয়, কারণ আপনাদের প্রশ্নের ধরন বড়ই উদ্ভট। আপনারা এমন প্রশ্ন করে থাকেন যাতে হ্যাঁ বলা আর না বলা দুটোই বিপদের। সাংবাদিক বলেন, তাই? ঠিক আছে, ব্যাপারটা তাহলে একটু বুঝিয়ে বলুন। তখন ডক্টর রায় বলেন, যেমন ধরুন, যদি প্রশ্ন করেন, আপনি কি আপনার স্ত্রীকে এখনো প্রহার করা বন্ধ করেছেন? তখন এর উত্তরে আমি যদি বলি হ্যাঁ, তাহলে বোঝায় যে আমি আগে প্রহার করতাম, এখন করি না, যা আমার জন্য যথেষ্ট অসম্মানের। আবার যদি বলি না, তাহলে বোঝাবে আমি এখনও প্রহার করি, যা একজন মুখ্যমন্ত্রীর জন্য অত্যন্ত লজ্জাজনক। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ালো, এগোলেও বিপদ আবার পেছলেও বিপদ। এবার আপনারাই বলুন আমি কি করব? তাই বাধ্য হয়ে আপনাদের এড়াতেই হচ্ছে আমাকে। এই কথা শুনে সাংবাদিক মশাই বেশ লজ্জিত হয়ে পড়লেন। ডক্টর বিধানচন্দ্র রায়ের মতো সৎ বুদ্ধিমান মানুষ খুব কমই দেখা যায়। তার উপস্থিত বুদ্ধিও ভীষণ প্রখর ছিল। এই প্রসঙ্গে একটা গল্প বলি। আশুতোষ মুখার্জির কথায় বিধানচন্দ্র রায় বেঙ্গল কাউন্সিলের ভোটের লড়াইয়ের জন্যে সুরেন্দ্রনাথ ব্যানার্জির উল্টো দিকে তখন দাঁড়িয়েছিলেন। সেই উদ্দেশ্যেই তিনি একবার এক সভায় বক্তৃতা দিচ্ছিলেন। হঠাৎ সেই জনসভায় এক যুবক লাফিয়ে উঠে বলল, ওসব কথা রাখুন তো মশাই, আমাদের হরিসভার জন্য আপনি কত দিতে পারবেন বলুন তো? সুরেনবাবু তো বলেছেন 1000 টাকা দেবেন। বিধানচন্দ্র রায় এই কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর উত্তরটা একটু রসিয়ে দিলেন। তিনি বললেন, আপনি তো মশাই হরিসভাকে নিলামে তুলে দিয়েছেন, আমি কিন্তু কোনো মতেই এটা করতে পারবো না। এই কথা শুনে হাসির রোল উঠল গোটা সভা জুড়ে। বিধানচন্দ্র রায়ের মধ্যে অদ্ভুত এক দৈবিক ক্ষমতা ছিল, যা তাকে ভারত তথা সমগ্র এশিয়া মহাদেশে বিখ্যাত করেছিল। ডক্টর রায় কোনো রোগীর সামান্য কিছু সিমটমস দেখেই বলে দিতে পারতেন তার কি রোগ হয়েছে বা কি হতে পারে। তাই তাকে আধুনিক ধন্বন্তরী বলেই মনে করত সবাই। তখন টিবি রোগে ধন্বন্তরী হিসেবে তার নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে। সেই সময় একদিন এক ভদ্রলোক ডক্টর রায়ের কাছে খুব উৎকণ্ঠা নিয়ে ছুটে যান। বলেন তার ছেলে টিবি হয়েছে। তিনি ডাক্তার রায়কে অনুরোধ করেন যাতে ডাক্তার রায় তার বাড়িতে একবার তার ছেলেটিকে দেখতে যান। ভদ্রলোকের কথা শুনে বিধানবাবু তার বাড়ি গেলেন। ভদ্রলোকের বাড়ি গিয়ে বিধানবাবু যখন সিঁড়ি দিয়ে দোতলায় উঠছেন তার ছেলেকে দেখার জন্য, তখন তিনি হঠাৎ শুনলেন একটা বাচ্চা ছেলের কাশির আওয়াজ। সেই আওয়াজটা শুনে বিধানবাবু খানিকটা চুপ করে দাঁড়িয়ে রইলেন সিঁড়ির ওপর। তারপর আস্তে আস্তে ওপর দিকে না উঠে নিচের দিকে নেমে এলেন।
এটা দেখে ভদ্রলোক তো একটু ঘাবড়েই গেলেন। বললেন, ডাক্তারবাবু, আমার ছেলেকে আপনি দেখলেন না কেন? ওকে কি আর কিছুই করা যাবে না? তখন ডক্টর বিধানচন্দ্র বললেন, আপনার ছেলে কিচ্ছু হয়নি, সাধারণ সর্দি থেকে কাশি হয়েছে। কিন্তু আপনার ছেলে যে গরুর দুধ খায় তার সম্ভবত টিবি থাকতে পারে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো খেলে আপনার ছেলে সুস্থ হয়ে যাবে। সত্যিই তাই হলো। সেই ওষুধগুলো খাওয়ানোর পর ছেলেটা 1 সপ্তাহের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে গেল। ডাক্তার বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করার সময় জনকল্যাণে নিজের বাড়ি জমি সব বিক্রি করে দিয়েছিলেন। সত্যি এই যুগে দাঁড়িয়ে এই কথা শুনলে সবাই অবাক হবেন। যেখানে রাজনৈতিক নেতারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত, সেখানে বাড়ি জমি বিক্রি করে জনকল্যাণে, এটাও কি সম্ভব? হ্যাঁ, বিধানচন্দ্র রায় থাকলে সবই সম্ভব। তখন তিনি রাইটার্সে কাজ করছেন। নিয়ম করলেন 5টার পর সব কর্মীদের ছুটি। কিন্তু তিনি নিজে রাত 8টা-9টা অবধি কাজ করতেন, সঙ্গে তার সহযোগী থাকতো অবশ্য। একদিন এরকম রাত 9টা অবধি কাজ করে যখন রাইটার্সের সিঁড়ি ভেঙে নামছেন, তখন হঠাৎ করে এক সাফাই কর্মীর কাশির শব্দে তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। তার সহযোগী সুশান্তবাবুকে জিজ্ঞাসা করলেন, এটা কার কাশির শব্দ? সুশান্তবাবু বললেন, যে সাফাই কর্মী এখন কাজ করছে তারই কাশির শব্দ হবে। তখন বিধানবাবু প্রশান্তবাবুকে বললেন, এক্ষুনি সেই সাফাই কর্মীকে আমার সামনে নিয়ে আসুন। সুশান্তবাবু সাফাই কর্মীকে ডাক পাঠালো। সাফাই কর্মী তো ভয়ে ভয়ে এসে দাঁড়িয়েছে। প্রথমেই হাত জড়ো করে বিধানবাবুকে বললেন, হুজুর, আমাকে চাকরি থেকে ছাড়াবেন না, তাহলে আমি আর খেতে পাবো না। এই শুনে বিধানবাবু বললেন, চাকরির কথা ছাড়, আগে তো প্রাণে বাঁচ। তোর টিবি হয়েছে, এখন তোকে হাসপাতালে ভর্তি হতে হবে। আমি গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি। সুশান্তবাবুকে বললেন গাড়ির ব্যবস্থা করে দিতে এবং এই লোকটিকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে দিতে। ওর গ্যালোপিন টিবি হয়েছে। সুশান্তবাবু বিধানবাবুর কথা মতোই কাজ করলেন। পরে জানা গেছিল যে ওই সাফাই কর্মীর সত্যি সত্যি গ্যালোপিন টিবি হয়েছিল। জননেতা যদি এরকম হয় তাহলে দেশের রূপটাই বদলে যাবে, অনেক এগিয়ে যাবে দেশ। কিন্তু আজকের এই পরিস্থিতিতে এরকম জননেতার খুবই অভাব। পশ্চিমবঙ্গের জন্য সত্যি আর একজন বিধানচন্দ্র রায়ের প্রয়োজন। আজকে বিধানচন্দ্র রায়ের জন্মদিনে আমাদের সশ্রদ্ধ প্রণাম।